হ্যালো বন্ধুরা, আমরা একটা নতুন গল্পের চ্যানেল ক্রিয়েট করেছি। আমাদের চ্যানেলের নাম বং স্টোরিজ। এখানে নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের গল্প লেখা ও বলার প্রয়াস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো ও শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না যেন। আমাদের চ্যানেলের লিংকটি নিচে দেয়া রইল। তুমি সুন্দর, বাট এতটাও সুন্দর নও যে তোমার প্রেমে পড়ে যাব। ও আচ্ছা, তাই? তাহলে আমার পেছন পেছন ঘুরতে কেন? আমি কই তোমার পেছন পেছন ঘুরতাম? তুমি তো আমার ক্লাসের সামনে এসে উঁকি ঝুঁকি মারতে। সেটাই আমার ভুল ছিল। শুধু ভুল নয়, মহা ভুল। আমি বলেই না তোমার মতন ছেলেকে বিয়ে করেছি। আমার মতো মানে? জানি না, যাও তো এখান থেকে। বলোই না। ঝগড়ুটে ছেলে কোথাকার একটা। ও, আমি শুধু ঝগড়া করি, আর আপনি কি সঙ্গীত চর্চা করেন? আগে না, আমি একটা কিউট লক্ষ্মী মেয়ে। এক হাতে যে তালি বাজে না সেটা নিশ্চয়ই তুমি জানো। মানে মানে কি কি বলতে চাও তুমি? আমি সারাদিন তোমার সাথে ঝগড়া করি? চোরের মায়ের আবার বড় গলা। এই যে শুনুন, আপনি না আর আমার সাথে কথা বলবেন না। ওকে, দেখা যাক। কি? মার্কেট করতে গেলে ঠিকই আমার কথা মনে পড়বে। তখন দেখবো তুমি কিভাবে আমার সাথে কথা না বলে থাকতে পারো। তখন পকেট কাটবো। পকেট মারদের কোনো জায়গা নেই আমার বাড়িতে। কি বললে তুমি? তোমার বাড়ি? সারাদিন এই বাড়িটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখি, আর এটা নাকি তোমার বাড়ি? এটা আমার বাড়ি, বুঝলে? এই বাড়ির সব কিছুই আমার। এবার ঐন্দ্রিলা অভিমানী মুখ করে বলল, হ্যাঁ তাই তো, সবই তো তোমার। আমি কি এই বাড়ির? আমার তো কোনো অধিকারই নেই এইসবের ওপর, তাই না? সরি মিস্টার নীল, আমি আসলে ভুলে গিয়েছিলাম যে আমি কে। আমাকে ক্ষমা করবেন। এই বলে ঐন্দ্রিলা সামনের চেয়ারে ধপ করে বসে পড়ল। আমি বেশ বুঝতে পারলাম মহারানী অনেক অভিমান করেছে, কিন্তু মহারানী এটাই জানে না যে এই অভিমানী মুখে তাকে কতটা সুন্দর লাগে। আমি খেয়াল করলাম হঠাৎ করে ওর চোখ বেয়ে জল পড়তে লাগলো। বুঝতে পারলাম মহারানী অনেক বেশি কষ্ট পেয়েছে। ও হ্যাঁ, আমার পরিচয় তো দেওয়াই হলো না। আমি নীল, আর ও আমার স্ত্রী ঐন্দ্রিলা। চলুন এবার গল্পে ফেরা যাক। আমি খেয়াল করলাম ঐন্দ্রিলা নিষ্পাপ বাচ্চাদের মতন মুখ করে বসে আছে। এখনই ওর অভিমান ভাঙাতে হবে। আমি বললাম, এই শোনো। কোনো রেসপন্স নেই, শুধু চোখ দিয়ে জল পড়ছে। শোনো না প্লিজ, আমার সোনা বউ, আমার লক্ষ্মী বউ, আমার পাগলি বউ, রাগ করে না প্লিজ। কি বললে তুমি? আমি পাগলি? আরে না না, কে বললো তুমি পাগলি? তুমি তো আমার লক্ষ্মী বউ। আর এত তেল দিতে হবে না, আমি তো এখন তোমার বোঝা হয়ে গেছি, তাই না? আমি বুঝতে পারলাম এভাবে আর হবে না, তাই কোনো উপায় না পেয়ে বললাম, শোনো না, তোমাকে কাঁদলে না একদম বাচ্চা বাচ্চা লাগে। শোনো না, বললাম তো সরি, আর এমন কখনো বলবো না। একটু তো কথা বলো। আমি ঐন্দ্রিলার হাত ধরে কথাটা বললাম। ওর হাত ধরার সাথে সাথেই এক ঝটকায় ওর হাতটা আমার হাত থেকে ছাড়িয়ে নিল আর বলল, আমাকে কাঁদাতে তোমার খুব ভালো লাগে, তাই না? তোমার সাথে আর কোনোদিনও কথা বলবো না। কাঁদাও, যত খুশি কাঁদাবে আমাকে। এই শোনো, কেঁদো না আর। কাঁদলে তোমাকে একদম ভালো লাগে না, পুরো ভূতের মতন লাগে। হ্যাঁ, আমাকে এখন তো ভূতের মতনই লাগবে, পুরনো হয়ে গেছি না, তাই তো। ছি ছি, কি বলছো এসব? তুমি তো আমার একমাত্র স্ত্রী, তোমাকে অনেক ভালোবাসি, সারা জীবন এইভাবেই ভালোবেসে যাব। উফ, সবই যেন ঢং। কিছুক্ষণ পরে এইসবের কিছু খুঁজেই পাওয়া যাবে না। হুম,
সত্যিই খুব ভালোবাসি তোমাকে। এটা বলে আমি ওর চোখের জল মুছিয়ে দিলাম। তখন ঐন্দ্রিলা আমাকে কঠোর গলায় বলল, চোখের জল মুছিয়ে দিয়েছো বলে এটা ভেবো না যে আমি গলে গেছি। আবার কি হলো? কি হবে আবার? আমাকে কষ্ট দেওয়ার জন্য তোমাকে তো শাস্তি পেতেই হবে। যথা আজ্ঞা মহারানী, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো একদম। ঠিক আছে, আজকে তোমার রাতের খাবারই বন্ধ। কি বলছো তুমি এসব? তুমি জানো না আমি বেশিক্ষণ না খেয়ে থাকলে আমার বুকে ব্যথা করে? তা তো আর আমি জানি না। ঐন্দ্রিলা নির্লিপ্তভাবে আমার কথার উত্তর দিল। তারপর আমি বললাম, হুম, পারো আর কি। এই রান্নাটা জানো বলে তাই এত মাতব্বরি তোমার। বেশ তো, কে মানা করেছে তোমাকে মাতব্বরি করতে? একটা ডিমও তো ভালো করে ভাজতে পারো না, অকম্মের ঢেকি একটা। এখনই দেখবে কে অকম্মের ঢেঁকি। না, তোমাকে আর দেখাতে হবে না, আমি জানি তো তুমি অনেক পারো। না, দেখতে হবেই তো আমি পারি কি না। এই বলে আমি রান্নাঘরে গিয়ে ডিম ভাজতে শুরু করলাম। একটু পরে আমি ঐন্দ্রিলাকে এটা কই ওটা কই জিজ্ঞাসা করতে লাগলাম। ডিমটা কোথায় গো? ফ্রিজে। পেঁয়াজ কোথায় গো? দেখো, একটা বাটিতে কাটা আছে। কড়াটা কই? তার পাশেই আছে, দেখো। গ্যাস লাইটারটা কই? টেবিলে রাখা আছে, দেখো। আমার একের পর এক এইরকম প্রশ্নের উত্তর দিচ্ছিল ঐন্দ্রিলা আর মুখ চেপে হাসছিল। হঠাৎ কড়া থেকে তেল ছিটকে আমার হাতে এসে পড়ল। এতে আমি হালকা চেঁচিয়ে উঠলাম। আমার এরকম আওয়াজ শুনে ঐন্দ্রিলা রান্নাঘরে দৌড়ে এলো আর দেখলো আমার ডান হাতটা হালকা জ্বলে গেছে। ঐন্দ্রিলা সঙ্গে সঙ্গে আমার হাতে মলম লাগালো। আমি খেয়াল করলাম ঐন্দ্রিলা আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমি ওর দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছি। এরপর আমি ওর দিকে তাকিয়ে হেসে উঠলাম। ঐন্দ্রিলার সাথে সাথেই আমার হাতটা ছেড়ে দিল। শয়তান কোথাকার, আবার হাসছে। কি করব বলো? যদি কিছু একটা হয়ে যেত তখন কি হতো একবার ভেবে দেখেছো? কিছুই হয়নি তো, তুমি চিন্তা করো না। আমি কিন্তু একদিক থেকে খুশিই হয়েছি। কি? আমার কষ্টে তুমি খুশি হয়েছো? কারণ তুমি এখন অফিস থেকে বাড়ি ফেরার পথে আর রাস্তায় আড্ডা মারতে পারবে না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। তুমি তো অনেক রাত করে আসো বাড়ি। আমার বুঝি বাড়িতে একা থাকতে ভয় করে না? থাক, তুমি খুশি থাকলেই হবে। আহারে, আমার বরটার বুঝি রাগ হয়েছে। চলো ডিনার করবে, চলো। যাবো না, আমার খিদে পায়নি। কি বললে তুমি? হাতে ব্যথা তো। কোনো প্রবলেম নেই, চামচ দিয়ে খাবে। তারপর ঐন্দ্রিলা আমার হাত ধরে টেবিলে নিয়ে গেল। আমি ভাবলাম হয়তো ও আমাকে নিজের হাতে খাইয়ে দেবে, কিন্তু তার হলো না। খাবার টেবিলে হয়েছে, থাক, অনেক হয়েছে। দেখি, এসো এদিকে, হাঁ করো। ঐন্দ্রিলা আমাকে খাইয়ে দিচ্ছে। আমি বুঝি তো, আমার হাতে খাবার জন্যই তুমি এইসব করেছো, তাই না? ক্ষতি কি তাতে? তা বলে আমাকে কষ্ট দিয়ে তুমি এইসব করবে বলো? সরি। নাও এবার তুমি একটু খাও। এই, কি করছো? তোমার হাতটা জ্বলবে তো। ও কিছু হবে না, তুমি ওখানে একটু ফুঁ দিয়ে দিলেই হবে। যা, পাজি দুষ্টু কোথাকার। শুধুই তোমার সবই যেন ঢং। ঢং? ভালোবাসি তো। না, তুমি একদম ভালোবাসো না, শুধু আমিই বাসি। কি? আমি ভালোবাসি না? দেখিনি তো কখনো কিছু করতে। কি করতে হবে শুনি? ভালোই বাসনি কখনো, কি আর করবে। তাই? একটা গল্প শুনবে? হ্যাঁ, বলো। একটা মেয়ে ছিল। কি? না না, শুধু মেয়ে নয়, একটা ছেলেও ছিল। তারপর? মেয়েটা ছিল সেই ছেলেটার বোনের বান্ধবী। চেনা চেনা মনে হচ্ছে গল্পটা, তাই না? একটু একটু। মেয়েটা প্রতিদিন কলেজে এসে আমাদের ক্লাসরুমের বাইরে উঁকি মেরে ছেলেটাকে দেখতো।
কি করব বলো, ছেলেটা তো একটা মস্ত বড় গাধা ছিল, তাই নিজের থেকেই মেয়েটা লাইন দিত। প্রতিদিনই তাদের দেখা হতো, তবে শনিবার দেখা হতো না বললে তার বান্ধবীকে দেখা করার নাম করে তার ঘরে চলে আসতো আর ছেলেটাকে দেখতো, তাই না? ঠেকা পড়েছে আমার। উফ, আহা, শোনোই না। কি শুনবো? ভালোই তো বাসনি কখনো, ভীতু কোথাকার একটা। এই যে আমি মোটেও ভীতু নয়। দেখলামই তো, যখন নিলয় তার লোকজন নিয়ে এলো তখন তো ভয়ে একদম দৌড় দিলে। আমি জানতাম তুমি এটাই বলবে। ভাগ্যিস দাদাকে ঠিক সময়ে ফোন করে বলেছিলাম, না হলে সেদিন যে কি হতো তা কল্পনারই বাইরে। হিরো এলো, তারপর কি করলো? তাদের সঙ্গে মারপিট করে হিরোইনকে উদ্ধার করলো? আরে না, ওরা তো দাদাকে দেখেই পালালো। হ্যাঁ, খুব ভালো। ভেবেছিলে তখন চলে গেছে বললে আর পিছু করবে না। শোনো, ওরা অনেক আগে থেকেই তোমাদের পিছু করতো, তাই না? পরের দিন কলেজে যাওয়ার আগে ওরা রাস্তায় ছিল, তখন ওদের ধমকে ওদেরকে বলেছিলাম আমি, যেন তোমাদের আশেপাশে না দেখি। তাই বলি, পরের দিন থেকে ওরা আবার দিদি বলে ডাকছে কেন? সব তো আমারই ক্রেডিট। অন্যদিকে ঘুরে মন খারাপ করে কথাটা বললাম আমি। সরি বাবু, কে বলেছে এই গাধাটা ভীতু? সে হলো আমার একমাত্র হিরো। আই লাভ ইউ সো মাচ নীল। থাক, আর ঢং করতে হবে না। আমি তো তোমাকে কখনো ভালোই বাসিনি। আর ভালোবাসার প্রকাশ করতে গেলে হিরোগিরি দেখাতে হয়, তাই না? ভালো তো। না, আমাকে অনেক ভালোবাসে আমার এই পাগলাটা। ধুর, জীবনে একটাও মেয়ে পড়াতে পারলাম না। লজ্জা করে না ওয়াইফের সামনে আর একটা অন্য মেয়ের নাম নিচ্ছ? অসভ্য কোথাকারের একটা। আমি অসভ্য? প্রকৃত অসভ্য সেই যে আশেপাশের সবাইকে অসভ্য ভাবে। কে যে প্রকৃত অসভ্য তা আমার ভালো করেই জানা। অফিসে এর প্রতিটা মেয়ে কলিগকে তুমি লাইন মারতে, তাই না? ঠিক বলেছি তো আমি? একদম না। একদম আমার থেকে লুকোনোর চেষ্টা করবে না। গাছের খাবে আবার তলার কুড়োবে, তাই না? অসভ্য একটা। একটুও না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। সত্যি, তুমিই আমার পৃথিবী। আমি আর নীলা কথাগুলো ক্রমশ সিরিয়াসভাবে নিচ্ছিলাম। মাত্র 1 মাস হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমরা দুজনে দুজনকে খুব ভালোবাসি। সারাদিন ঝগড়া, দুষ্টুমি, মান অভিমান লেগেই থাকবে আমাদের দুজনের মধ্যে, কিন্তু দিনের শেষে আমরা দুজনের পৃথিবী হয়ে উঠি। এই দিনগুলো শুরু হয়েছিল সেই কলেজ থেকে, তবে এই ঝগড়া, মান অভিমান যেন চিনি ছাড়া চায়ের মতন। আমি তোমার মাঝেই আমার পৃথিবী খুঁজে বেড়াই, সেটা তুমি জানো না? জানি তো, তবুও ঝগড়া করতেই হবে? শুধু তো তোমার সাথেই ঝগড়া করি, অন্য কারোর সাথে নয়। এবার নিচে চলো, ঠান্ডা খুব আজ। আমার না পায়ে ব্যথা করছে। সে কি, নিজেই তো হেঁটে এলে, আর আমাকে তো টেনে আনলে। যে এই পাগলাটার প্রেমে পড়লাম, গাধা কোথাকার একটা, কিচ্ছু বোঝে না। ঐন্দ্রিলার ইঙ্গিত বুঝতে আর বাকি রইল না আমার। আমি সাথে সাথেই ওকে কোলে তুলে নিলাম আর বললাম, এই পাগলিটার নজর পড়েছে বলেই আজ আমাকে এত ভারী বস্তা তুলতে হচ্ছে, তাই না? এই কথাটা শুনেই ঐন্দ্রিলা হাসতে লাগলো। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য।